হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমাদের আজকে সৃজনের যে ইউটিউব চ্যানেল, সেখানে আমাদের যে তোমাদের ভিডিওসগুলো আসছে সেগুলোর আজকে কন্টিনিউশন আমি আজকে আবার ফিজিক্সের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো ফিজিক্সে বেসিক্যালি আমরা দেখবে ক্লাস 11-এর ইউনিট অ্যান্ড ডাইমেনশনটা অলরেডি কভার করে রেখেছি। ওখানে আরও কিছু কিছু ভিডিওস আসবে যেখানে আরও রিমেনিং টপিকগুলো আমরা কভার আপ করবো। আর তার সাথে সাথে তোমাদের যে ক্লাস 12 যারা দেখছো তারা ক্লাস 12-এর অলরেডি দেখবে তোমাদের যে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রথম যে চ্যাপ্টারটা ছায়ার বইতে দেখবে বা যে কোনো বইতে দেখবে যে বেসিক কনসেপ্ট অফ চার্জ, সেইটা আমাদের কভার আপ করা আছে। তোমরা দেখবে তারপরে গিয়ে আমাদের দেখতে হবে ওই ইলেকট্রোস্ট্যাটিক্সের ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারটা অলমোস্ট শেষের দিকে আমরা ফ্লাক্স কমপ্লিট করে দিয়েছি অলমোস্ট। এরপরে আমরা পোটেন্সিয়ালে চলে যাবো, ইলেকট্রোস্ট্যাটিক পোটেন্সিয়াল। এইভাবে ধীরে ধীরে আমরা কমপ্লিট করে নেবো জায়গাগুলোকে। আর তোমাদের ক্লাস 11-এর আজকে শুরু করবো আমরা, সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা। তাহলে আজকে চলো, আজ কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আবার আমাদের তরফ থেকে তোমাদের যে মোটিভেশনের জন্য বলো, অনেকদিন অনুষ্ঠানে বলে স্যার যে আমাদের একটু মোটিভেট করবেন। তো মোটিভেটের জায়গাটা দেখো, যে যদি আমি এরকমভাবে কথা বলি, আনটিল অর আনলেস তুমি যতক্ষণ পর্যন্ত না নিজে মোটিভেট হবে, তোমাকে কেউ মোটিভেট করতে পারবে না। মানে আমি কি বললাম, সাপোজ যদি তোমার ধরো খিদে লেগে থাকে, তাহলে তোমাকে নিজেকে রান্না করে খেতে হবে, কেউ তোমার জন্য রান্না করে দেবে না। এবার তুমি তো বলো স্যার যে আমার খিদে পেয়েছে কিন্তু রান্না করার ইচ্ছে হচ্ছে না, সেই জন্য মোটিভেশন দরকার, তাহলে কিন্তু জীবনে কিছু হবে না। তোমাকে নিজেই রান্না করতে হবে, আর রান্না করার মোটিভেশন তোমাকে নিজেকে নিয়ে আসতে হবে, কেউ তোমাকে সেই মোটিভেশনটা দেবে না। তুমি আজকে তোমাকে আমি মোটিভেট করলাম, দুদিন স্টে করবে, তারপরে দেখবে আর থাকবে না। সুতরাং মোটিভেশনটা নিজের জায়গা, কমপ্লিটলি নিজের একটা হোল্ড, যেখানে গিয়ে তুমি নিজেকে মোটিভেট করে সারা বছর পড়াশোনা করবে, তারপরে অ্যাটেম্প্ট নেবে, পড়াশোনা করবে, সেখান থেকে একটা সাকসেসের জায়গায় যাবে, সাকসেসের মুখ দেখতে হবে, তখন নিজেকেই মনে হবে না আই এম ডুইং সামথিং মানে মিনিংফুল ইন মাই লাইফ। ওকে, তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে যেটা পড়বো আমরা, আজকে পড়বো ফিজিক্সের ক্লাস 11-এর একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ভেক্টর। ওকে, ভেক্টর পড়বো। ভেক্টর পড়ার আগে আমরা দেখে নেবো বেসিক্যালি ভেক্টরের কনসেপ্টটা আসে কেন আমাদের জীবনে। ওকে, তাহলে বেসিক্যালি আমরা পড়ছি কি ফিজিক্স, আমরা পড়ছি যেটা সেটা হচ্ছে ফিজিক্স পড়ছি আমরা, তাই তো? তাহলে ফিজিক্স বেসিক্যালি তোমরা যদি মনে করে দেখো, ফিজিক্স কাকে বলে বলেছিলাম? ফিজিক্স হচ্ছে বেসিক্যালি যে প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটে। আমি বলেছিলাম ফিজিক্স শব্দটা এসছে কোথা থেকে? ফুসিস থেকে। আর এই ফুসিস শব্দটার একটা গ্রিক ওয়ার্ড, ফুসিস শব্দ থেকে এসছে, এটা বলেছিলাম ফুসিস। এই ফুসিস শব্দটার অর্থ হচ্ছে গ্রিক ওয়ার্ড এটা একটা, আর এর অর্থ কি হয়? নেচার। এর অর্থ কি হয়? নেচার। তাহলে নেচারে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, সেই সমস্ত ঘটনাগুলোর ফিজিক্যাল মানে সায়েন্টিফিক আর লজিক্যাল এক্সপ্লেনেশন যেখানে আমরা পাই, সেটাকে বলা হয় ফিজিক্স। এবার এই ফিজিক্সকে বলেছিলাম আমরা কি, ফিজিক্সকে মেজার করতে গেলে, ফিজিক্সকে ব্যাখ্যা করতে গেলে প্রকৃতিতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেই সমস্ত ঘটনাগুলোর যে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমাদের কিছু প্যারামিটারের দরকার পড়ে। কি বললাম? ফিজিক্স মানে হচ্ছে যেখানে আমরা প্রকৃতিতে ঘটে যাওয়া ঘটনাগুলোর লজিক্যাল আর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দিই, সেই সাবজেক্টটাকে বলা হয় ফিজিক্স। এবার এই ফিজিক্সের আমি বললাম যে ফিজিক্সকে যখন ব্যাখ্যা করতে গেলাম, পদার্থবিজ্ঞানকে যখন আমরা ব্যাখ্যা করতে গেলাম, তখন আমাদের কিছু প্যারামিটার লাগছিল, আর সেই প্যারামিটারগুলোর নাম কি দিয়েছিলাম? ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে এটাকে বেসিক্যালি আমি কি বললাম, ফিজিক্সকে ব্যাখ্যা করার জন্য কি আনতে হবে? ফিজিক্যাল কোয়ান্টিটি আনতে হবে। কি আনতে হবে? ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এই কোয়ান্টিটিগুলোকে আমরা তখন দেখো, প্রথম চ্যাপ্টার ইউনিট অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারে আমি বলেছিলাম এটা দু টাইপের হয়। ক টাইপের হয়? দুই টাইপের, একটা মেজারেবল, একটা নন মেজারেবল। যেটাকে তুমি মেজার করতে পারো না, যেমন হচ্ছে ধরো দুঃখ, কান্না, হাসি, এগুলো তুমি মেজার করতে পারবে না। অ্যাংরি, সততা, সেগুলো সব নন মেজারেবলের মধ্যে পড়েছিল। আর যেগুলো মেজার করতে পারতাম, যেমন ধরো দৈর্ঘ্য, ভর, সময়, এগুলোকে কি বলেছিলাম? মেজারেবল কোয়ান্টিটি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি দু টাইপের। আবার আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আরও কিছুভাবে ভাগ করতে পারবি। দেখো, অন দ্য বেসিস অফ কি, যে তার কীরকম মেজারমেন্টের ওয়ে। যেরকম কিছু কোয়ান্টিটি যাদেরকে আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি। কি বলা হবে? স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি। ওকে, কিছু কিছুকে বলা হবে স্কেলার কোয়ান্টিটি। ওকে, আর কিছু কিছুকে কি বলা হবে? ভেক্টর কোয়ান্টিটি। তাহলে কারা স্কেলার কারা ভেক্টর স্যার জানতে হবে আমাদেরকে। তাহলে একটা হলো ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে আমি কি বললাম, যে পুরো ফিজিক্সকে ব্যাখ্যা করতে গিয়ে, পুরো ফিজিক্সটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমাদের কি লাগবে? ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এই ফিজিক্যাল কোয়ান্টিটি আবার দুই টাইপের হয় বললাম, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে স্যার স্কেলার কোয়ান্টিটি কি? তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, যাদের শুধুমাত্র কি থাকে? মান থাকে। কি বললাম? শুধুমাত্র যাদের ক্ষেত্রে অনলি, এদের কাছে ম্যাগনিটিউড, এদের কাছে কোনো ডিরেকশন থাকে না। তা এদের ক্ষেত্রে কি থাকবে? অনলি ম্যাগনিটিউড থাকবে। দেখবে অনলি ম্যাগনিটিউড মানে মান পাবে, ম্যাগনিটিউড পাবে, অনলি ম্যাগনিটিউড পাবে। ঠিক আছে, কোনো ডিরেকশন পাবে না। তাহলে কি? নো ডিরেকশন। কি বলবো? কোনো ডিরেকশন নেই, নো ডাইরেকশন, এদের জন্য কোনো ডাইরেকশন লাগে না। ওকে, তাহলে স্কেলার কোয়ান্টিটি হচ্ছে সেই সমস্ত কোয়ান্টিটি যাদের শুধুমাত্র কি থাকে? মান থাকে, একটা ফিক্সড মান থাকবে, কোনো ডিরেকশন থাকবে না। তাহলে উদাহরণ দাও কীরকম? স্যার বলতে পারি যখন চাল,
আমি বলি কোন চাল আনতে গেলাম, ধরো চাল আনতে গেলাম, বললাম 2 কেজি চাল দাও, মানে মাস বেসিক্যালি। তো 2 কেজি চাল নিলাম, বললাম যে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে, না 40 ডিগ্রি, না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মেপে দাও, এরকমভাবে বলি কোনোদিন? তার ডিরেকশনের উপরে নির্ভর করেই না যে কোন দিকে মানে কীভাবে হলো। তাহলে ঘটনাটা কী হলো, যে স্কেলার কোয়ান্টিটি কারো কোন কীভাবে ডিপেন্ড করে না, কোনো ডিরেকশনের উপর ডিপেন্ড করে না। সাপোজ বললাম যে তোমার হাইট কত, তো হাইটটা তুমি যদি বললে স্যার আমার হাইট হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিন, তাহলে এরকম হবে, এতে এতটা নিন, এরকমভাবে মাপা যায় না, রাইট? আমরা একটা প্রপারলি কি লাগবে, একটা আমার পার্টিকুলার তোমাকে অবস্থানে রাখবো, এরকম না শুয়ে শুয়ে মাপছো, কাত হয়ে মাপছো, এরকম করে তো মাপা যায় না, রাইট? তাহলে একটা জিনিস কি বললাম, মাসকে যেমন বললাম তুমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাপো, 40 ডিগ্রি অ্যাঙ্গেলে মাপো, তোমার জন্য অলওয়েজ কি থাকবে, সেটা একই থাকবে। মাসকে যেমন সময় তুমি ভাবলে শুয়ে শুয়ে দেখছো, তাতে একরকম, বা তুমি দেখলে হেঁটে চলে বেড়াচ্ছো, তখন একরকম, এরকম হয় কোনদিন হয় না। তাহলে যে মাস, তারপরে দেখলে টাইম, এক্সাম্পল হয়ে গেল, এগুলো কি হয়ে গেল, এক্সাম্পল, মাস, টাইম, এগুলো কি হয়ে গেল। তারপর তুমি পাবে ওয়াক, তুমি পাবে এনার্জি, অনেক আছে, তাহলে এটসেট্রা লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এগুলো সব কি হয়ে গেল, স্কেলার কোয়ান্টিটির মধ্যে পড়ে। কার মধ্যে পড়ে, স্কেলার কোয়ান্টিটি, যার কি নেই, কোনো ডিরেকশন নেই, কি আছে, অনলি ম্যাগনিটিউড আছে। আচ্ছা, তাহলে স্যার এর যে ম্যাগনিটিউড আছে বা অনলি ম্যাগনিটিউড, কোনো ডিরেকশন নেই, এগুলোর উদাহরণ বুঝে গেলাম। তাহলে এগুলো মানে ভেক্টরের ক্ষেত্রে স্যার কীরকম হবে, তাহলে ভেক্টরের ক্ষেত্রে দেখবো, ভেক্টরের ক্ষেত্রে মানটা একটা থাকবে, তাহলে থাকবে ম্যাগনিটিউড থাকবে, একটা কি থাকবে, ম্যাগনিটিউড, ওকে? তাহলে যদি বলি এর কী থাকবে, আর একটা কী থাকবে, ডিরেকশন, অবভিয়াসলি স্যার ডিরেকশন থাকবে। তাহলে অলসো কী থাকবে, ডিরেকশন, একটা পার্টিকুলার দিকও থাকে, ডাইরেকশন, ওকে? ম্যাগনিটিউড সঙ্গে ডিরেকশন দুটোই থাকবে। আচ্ছা স্যার, তাহলে যে সমস্ত রাশির ম্যাগনিটিউড আর ডাইরেকশন, মান আর দিক থাকে, তাদের কি বলা হয়, ভেক্টর বলা হবে। এরকম কিন্তু কোনো ডেফিনেশনটা মানে ইনকমপ্লিট হয়ে গেল, হ্যাঁ? মানে এইটার ডেফিনেশন জানবে তুমি যদি বলো, তাহলে এটা কিন্তু এক্স্যাক্টলি ভেক্টরকে ডিনোট করে না। আমি কি বললাম, তোমরা এখন পর্যন্ত জেনে এসছো এটাই, যে স্যার ভেক্টর রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদের মান আর দিক আছে। তোমরা ক্লাস 10 পর্যন্ত তোমাদের লেভেলের আন্ডারস্ট্যান্ডিংয়ে তোমরা পড়েছো যে স্যার যে সমস্ত রাশির মান আর দিক আছে তাদেরকে বলা হয় ভেক্টর কোয়ান্টিটি, রাইট? কিন্তু তুমি জানবে এই দুটো কিন্তু ইনকমপ্লিট, এই দুটো নিয়ে কিন্তু কমপ্লিট ভেক্টরকে বলা যাবে না, ভেক্টরের সংজ্ঞাটা ইনকমপ্লিট হয়ে গেল। তাহলে স্যার কী হবে, ভেক্টরের সংজ্ঞাটা যদি আমাকে কমপ্লিট করতে হয়, তাহলে আমাকে বলতে হবে স্যার এরা ভেক্টর অ্যালজেব্রা ফলো করবে। কি ফলো করবে, ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর রুলস ফলো করবে, সবচেয়ে ভালো কী করে, ভেক্টরের রুলস ফলো করবে। মানে সাপোজ তুমি বলো স্যার ইন্ডিয়ায় থাকতে গেলে, ইন্ডিয়ান হতে গেলে আমার ইন্ডিয়ার কিছু রুলসকে ফলো করতে হবে, যেটা কনস্টিটিউশন। ইন্ডিয়ায় থাকতে গেলে, ইন্ডিয়ান হতে গেলে ইন্ডিয়ার রুলসকে ফলো করতে হবে। সেরকম ভেক্টর হতে গেলে ভেক্টরের রুলসকে ফলো করতে হবে। ভেক্টর কখনো সিম্পল অ্যালজেব্রাকে ফলো করে না। কি বললাম, ভেক্টর কখনো সিম্পল অ্যালজেব্রা ফলো করে না। মানে ভেক্টরে গুণ, ভেক্টরে ভাগ, ভেক্টরে যোগ, ভেক্টরে বিয়োগ সব আলাদাভাবে হয়। বোঝাতে পারলাম? তার মানে আমি কি বললাম, যে ভেক্টর একটা এমন কোয়ান্টিটি যার মান আছে, দিক আছে, এই দুটো কিন্তু ভেক্টরের সাফিসিয়েন্ট, মানে ভেক্টরকে বোঝাতে গেলে সাফিসিয়েন্ট কন্ডিশন নয়। তাহলে ভেক্টরকে যদি বলি প্রপারলি, যে ভেক্টর যদি কাকে বলে, তাহলে এইগুলো মান আছে, দিক আছে, এর সাথে সাথে ওর কি থাকবে, এর সাথে সাথেও ভেক্টর রুলসকে ফলো করবে। যদি ভেক্টর রুলসকে ফলো না করে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না সে একটা ভেক্টর কোয়ান্টিটি। আশা করি বোঝা গেছে। তাহলে বললাম কি, ভেক্টর যদি ভেক্টর বোঝাতে গেলে এই রুলস থাকা, রুলসকে ফলো করা মোস্ট ইম্পর্টেন্ট। এই রুলস ওকে ফলো করতেই হবে। যদি রুলস ফলো না করে, তাহলে কিন্তু ওকে ভেক্টর কোয়ান্টিটি বলা যাবে না, ওকে? তাহলে স্যার এর আর যদি বলা হয় স্কেলারের ক্ষেত্রে, স্কেলার কিন্তু অনলি অ্যালজেব্রা ফলো করবে, সিম্পল অ্যালজেব্রা ফলো করবে, সিম্পল অ্যালজেব্রা ফলো করবে, ওকে? জেব্রা, ওকে? আর এ কিন্তু ভেক্টর রুলস ফলো করে, ভেক্টরকে ফলো করবে একদম। এর কিন্তু ভালো করে দেখে নাও, ভেক্টর হতে গেলে ম্যাগনিটিউড, ডিরেকশন আর সঙ্গে সঙ্গে ভেক্টরস রুল ফলো করবে। ভেক্টরস রুল মানে ভেক্টরের যোগের ক্ষেত্রে একরকম রুল পাবে, বিয়োগের ক্ষেত্রে একরকম রুল হবে, আবার গুণ ভাগ এগুলো দেখে নেবো সব তখন করার সময়। আচ্ছা, এর উদাহরণ স্যার কী হবে, তাহলে এক্সাম্পল দেখে নাও। কী হবে, ফোর্স, এর এক্সাম্পল ফোর্স, ভেলোসিটি, ঠিক আছে? ভেলোসিটি পাবে, অ্যাক্সিলারেশন পাবে, অ্যাক্সিলারেশন এটসেট্রা, আরও হাজারও আছে, ঠিক আছে? আর এখানে পেয়ে গেলে এগুলো তো আছে মাস, টাইম, ওয়াক, ওকে? তাহলে এগুলো হলো ভেক্টর। এবার স্যার বলবো, স্যার এরকম কি কোনো আছে যে এমন একটা ভেক্টর রাশি বলেন যার মান আছে, এমন একটা কোয়ান্টিটি বলুন যার মান আছে, দিকও আছে, কিন্তু ভেক্টর নয়? অবভিয়াসলি আছে কারেন্ট। তাহলে কারেন্ট হচ্ছে এমন একটা রাশি, সাপোজ আমি এখানে লিখছি, দেখো কারেন্ট, ঠিক আছে? কারেন্ট বেসিক্যালি কারেন্ট কাকে বলে, কারেন্ট যদি তুমি দেখো, কারেন্ট হচ্ছে সেই একটা কোয়ান্টিটি যেটার মান আছে। কারেন্ট ধরো বললাম যে, ধরো এইভাবে কারেন্ট একটা আসছে এই ডিরেকশানে, ধরো 2 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে, আর একটা তার এইভাবে যাচ্ছে ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে, আর একটা তার এইভাবে যাচ্ছে, সেটা হচ্ছে ধরো কত নিয়ে যাবে, 7 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে, ওকে?
এইভাবে এদিকে 7 অ্যাম্পিয়ার, 5 + 2 ডাইরেক্ট যোগ করে দেখো 7 পেল। তার এবার তুমি দেখো কারেন্ট মানে আমরা জানি কি I = AQ/T, রাইট? একক সময়ে কত পরিমাণে চার্জ ফ্লো হয় সেটাকে কারেন্টের পরিমাপ ধরি, কারেন্ট ধরে নিবে। এবার তুমি একটা জিনিস ভালো করে দেখো যে এদিক থেকে কারেন্ট কত আসছে, 2 অ্যাম্পিয়ার আসছে, এদিক থেকে 5 অ্যাম্পিয়ারে যাচ্ছে, মধ্যবর্তী কোণ ধরো সাপোজ একটা থিটা, তাহলে থিটা দিয়ে কি যোগ করতে গিয়ে আমরা ডাইরেক্ট এটা কোনো এর উপর ডিপেন্ডেন্সি দিয়ে যোগ করেছিলাম, আমরা ডাইরেক্ট যোগ করেছিলাম, দেখো ডাইরেক্ট যোগ করছি 7 পেয়ে গেছে, তাই কি না? মানে এ কিন্তু ভেক্টর রুলকে ফলো করে না। আবার এর নিয়ে কিন্তু পার্টিকুলার ডিরেকশন আছে, কীরকম? সাপোজ যদি বলতাম এই ডিরেকশনটা এরকমভাবে না গিয়ে এইভাবে কারেন্ট গেছে, তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি এর ডিরেকশনের দিকে থাকতো না, এর ডিরেকশন চেঞ্জ হয়ে যেত কারেন্টের। মানে এদিকে 2 অ্যাম্পিয়ার, এদিকে 7 অ্যাম্পিয়ার, আর এদিকে বললাম ডিরেকশন এদিকে আছে, তাহলে কিন্তু এখানে 7 অ্যাম্পিয়ার আসতো না, বা এদিকে 2 অ্যাম্পিয়ার দিয়ে কোনো কিছু হতো না, আমাকে অন্যভাবে আবার চেঞ্জ করতে হতো। তাহলে যদি তুমি একবার কারেন্টের ডিরেকশন যদি না রাখো ঠিক করে, এদিকেই 5 অ্যাম্পিয়ার হবে, নইলে কিন্তু আমার 7 অ্যাম্পিয়ার এদিকে যেত না, তাই কি না? এটা হচ্ছে জিনিস। তার মানে কি এর পার্টিকুলার একটা ডিরেকশন আছে, তাহলে কারেন্টের ডিরেকশন আছে। কারেন্টে দেখো ম্যাগনিটিউড 7 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার বলছি, তাহলে পার্টিকুলার এর একটা মানও আছে, তাহলে এর মানও আছে, এর দিকও আছে। স্টিল একে কি বলবো না, একে আমি ভেক্টর কোয়ান্টিটি বলবো না। কেন? কারণ ভেক্টর রুলস ফলো করলো না, এই কাকে ফলো করলো? সিম্পল আলজেব্রা ফলো করলো। তাহলে কি হলো, কারেন্ট যেহেতু তোমার ভেক্টর রুলসকে ফলো করছে না, সিম্পল অ্যালজেব্রাকে ফলো করছে, সেই জন্য আমি কি বলবো, যেটা ভেক্টর কোয়ান্টিটি নয়। আবার তুমি দেখো এর কিন্তু ডিরেকশন আছে, আমি যেটা বলছিলাম, সাপোজ ধরো এই 7 অ্যাম্পিয়ার কারেন্টটা এদিক দিয়ে এই দিকে না গিয়ে যদি এদিকে আসতো, তাহলে কিন্তু মানে তুমি বিপদে পড়ে যেতে, তখন কিন্তু এটাকে চেঞ্জ করতে হতো এই ডিরেকশনকে। কারণ এদিক থেকে ধরো 2 আসছে 2 অ্যাম্পিয়ার, এদিক থেকে বলছো তোমার যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর এদিক থেকে ঢুকছে 7 অ্যাম্পিয়ার, তাহলে বেরোচ্ছে কোন দিক থেকে? কারণ আমরা জানি ভেক্টর কারচফস রুল যদি দেখি, তাহলে ভেক্টর এখানে যোগ করতে হতো আয়ন I2 + I3 = নেট কারেন্ট, যেটা মানে 0 হতো সেটা আমাকে দেখতে হতো। তাহলে এখানে কিন্তু দেখো তুমি এদিকে তোমাকে এই দিকে যদি ডিরেকশন হয়, তাহলে ডিরেকশনটা একটা পার্টিকুলার ডিরেকশনে কারেন্ট যায়, তাহলে কারেন্টের একটা পার্টিকুলার ডিরেকশন আছে। এদিকে দেখো এইভাবে যদি 7 অ্যাম্পিয়ার বেরোবে, যখন এইভাবে 5 অ্যাম্পিয়ার এইভাবে ঢুকবে, যদি এদিকে 7 অ্যাম্পিয়ার হতো, তাহলে কিন্তু এখান দিয়ে আবার চেঞ্জ হয়ে যেত ডিরেকশন, এই 5 অ্যাম্পিয়ার ডিরেকশনটা চেঞ্জ হতো, মানে উল্টো দিকে হতো, রাইট? বা এদিকে অন্য একটা 5 অ্যাম্পিয়ার না হয়ে অন্য একটা কারেন্ট মান চলে আসতো। তাহলে কি হচ্ছে, জায়গাটা এই ডিরেকশনের উপর ডিপেন্ড করে, এর মান আছে, কিন্তু এ ভেক্টর রুলসকে যেহেতু ফলো করছে না, তাহলে কারেন্টকে কি বলবো? কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি, সরি ভেক্টর কোয়ান্টিটি নয়। আচ্ছা, তাহলে স্যার কারেন্ট কি কোয়ান্টিটি? কারেন্ট হলো স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এবার তুমি জানবে যদি তোমার কাছে থাকে কোয়েশ্চেন দেওয়া থাকে কারেন্ট, এইটাতেও লেখা নেই, কারেন্টের লেখা হচ্ছে না, তাহলে যদি বলি কারেন্ট কি কোয়ান্টিটি, কারেন্ট হলো একটা স্কেলার না ভেক্টর? যদি তোমাকে অপশন এরকম কোয়েশ্চেন থাকে কারেন্ট স্কেলার অর ভেক্টর, কারেন্ট স্কেলার কোয়ান্টিটি অর ভেক্টর কোয়ান্টিটি অর ভেক্টর, তাহলে তুমি ওখানে কিন্তু স্কেলার মারবে। হ্যাঁ, কি বললাম? কারেন্ট স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, তখন কারেন্টকে তুমি স্কেলার মারবে, কারণ কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি, তখন তুমি বলবে যদি ভেক্টর আর স্কেলার দুটো অপশনই থাকে, তাহলে সেটা হলো কারেন্ট স্কেলার কোয়ান্টিটি। কারণ জানবে কারেন্ট আমরা অনেক সময় মানে বলি না যে এটা ভেক্টর নয়, তাহলে এটা স্কেলার কোয়ান্টিটি বলে দিলাম, কিন্তু জানবে স্কেলার কোয়ান্টিটি কোনো ডিরেকশন থাকে না। কি বললাম? স্কেলার মানে কোয়ান্টিটি যারা হয় তাই দেখো নো ডিরেকশন আমি লিখে রেখেছি, কিন্তু কারেন্টের তো ডিরেকশন আছে, তার মানে কারেন্ট বেসিক্যালি আমি বলবো স্কেলারের মধ্যেও পড়ে না, কারেন্টসের মধ্যে পড়ে না, স্কেলারের মধ্যে পড়ে না। তাহলে কারেন্ট আর একটা জিনিসের মধ্যে পড়ে, আর একটা ধরনের কোয়ান্টিটি হয় যেটা টেনসার, কি বলা হয়? টেনসার কোয়ান্টিটি। তাহলে কারেন্ট জানবে, যদি কারেন্ট যদি বলা হয় কারেন্ট কি রাশি, বা কারেন্ট যদি এরকম অপশন থাকে স্কেলার ভেক্টর না টেনসার, তাহলে কারেন্ট টেনসার কোয়ান্টিটি, একদম এক কথায় কারেন্ট কি হয়? একটা টেনসার কোয়ান্টিটি। টেনসার জানবে মানে ভেক্টরে বেসিক্যালি বাবা টাইপের বলতে পারো, মানে ও মাল্টি ডাইমেনশন নিয়ে কাজ করতে পারে, মানে এনের ডাইমেনশন নিয়ে যদি বলো তুমি কাজ করে, এটা অনেক হাই লেভেলের জিনিস। তোমরা যদি বিটেকে কেউ পড়াশোনা করো বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করো, সেই সময় তোমাদের আসবে জায়গাটা। তো টেনসার হচ্ছে বেসিক্যালি কি একটা এমন একটা কোয়ান্টিটি যেটা মানে যেখানে মানে স্কেলারের ক্ষেত্রে আমরা দেখলাম কোনো ডিরেকশন থাকে না, সুতরাং ডিরেকশন যেটাই নেই, কারেন্টের যেমন ডিরেকশন আছে, তাহলে কারেন্টকে বেসিক্যালি আমরা স্কেলারের মধ্যে ফেলতে পারি না, কিন্তু কারেন্টকে স্কেলার নিয়ে আমরা চলে কাজ করি। স্কেলার ভেক্টর যদি অপশন থাকে দুটোর মধ্যেই, কারেন্ট স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, তাহলে অবভিয়াসলি কারেন্ট স্কেলার কোয়ান্টিটি। যদি এরকম বলা হয় স্যার কারেন্ট স্কেলার ভেক্টর না টেনসার, টেনসার তোমার কাছে অপশনে আছে, তাহলে অবভিয়াসলি কারেন্ট টেনসার কোয়ান্টিটি, কারণ কারেন্ট স্কেলার নয়। কারণ এর স্কেলার কোয়ান্টিটির একটা দেখো রুলস আছে, নো ডিরেকশন, এর ডিরেকশন থাকে না, আর এই ডিরেকশন থাকার জন্য কারেন্ট অনেক লোচা পাকায়, ঠিক আছে? সেই জন্যই বলছি টেনসার কোয়ান্টিটি, মানে যখন বড় হয়ে যাবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার এই জিনিসটা কাজে আসবে, এই মানে অনেক সলভিং করতে গিয়ে অনেক প্রবলেমস আমাদের আসে, সেই সময় দেখতে হয়। আচ্ছা, তো কারেন্ট কি হয়ে গেল? একটা টেনসার কোয়ান্টিটি। টেনসার কোয়ান্টিটি সেই সমস্ত কোয়ান্টিটি যাদের বেসিক্যালি মানে ওদের ডিরেকশনও থাকে, আর বললাম ভেক্টরে বাবা এনের ডাইমেনশন মানে মাল্টিপল, মানে থার্ড ডাইমেনশন, ফোর্থ, ফিফথ, সেভেন্থ, এনের ডাইমেনশন নিয়ে কাজ করতে পারে কে?
টেন্সার কোয়ান্টিটি। তাহলে কারেন্ট হলো না ভেক্টর না স্কেলার, কারেন্ট একটা টেন্সার কোয়ান্টিটি। যদি অপশনে থাকে কারেন্ট স্কেলার না ভেক্টর, তখন করবে কি স্কেলার কোয়ান্টিটি। ওকে, তাহলে দেখো আজকে আমরা কি এখন পর্যন্ত বুঝতে পারলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি দু টাইপের হয়, স্কেলার কোয়ান্টিটি একটা ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি হচ্ছে তার শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, কোনো ডিরেকশন থাকবে না। তাহলে ওর দেখো সিম্পল আলজেব্রাকে ফলো করবে, এ মাস টাইম ওয়ার্ক এর উদাহরণ হয়ে গেল। ভেক্টর কোয়ান্টিটি কারা, যাদের ম্যাগনিটিউড ডিরেকশন এই দুটোই থাকবে, কিন্তু এই দুটো কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন নয়, নট সাফিসিয়েন্ট কন্ডিশন। আমি লিখেই দিচ্ছি, নট সাফিসিয়েন্ট কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন নয়। ওকে, তাহলে কি হলো, একে ভেক্টর রুলসকেও ফলো করতে হয়। ভেক্টর যদি রুলসকে না ফলো করে তাহলে আমরা তাকে বলবো না যে ভেক্টর কোয়ান্টিটি। এর এবার উদাহরণ কি পেলাম, ফোর্স, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন। আমরা একটা দেখতে পেলাম কারেন্ট, কারেন্ট জিনিসটা দেখলাম না স্কেলার না ভেক্টর, এটা টেন্সার কোয়ান্টিটি। কিন্তু যদি বলা হয় কারেন্ট স্কেলার না ভেক্টর, তখন আমরা বলবো স্কেলার কোয়ান্টিটি। বোঝা গেছে? তো আশা করি পজ করে এই স্ক্রিনটা টুকে নাও, বুঝতে পেরেছো আশা করি। কোনো প্রবলেম থাকলে অবভিয়াসলি কমেন্টে জানাও। ওকে, তাহলে দেখো আজকে আমরা যেহেতু ভেক্টর পড়ছি, তাহলে আমরা দেখলাম যে টোটাল ফিজিক্যাল কোয়ান্টিটি কটা, দুখানা হলো, একটা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। আর টেন্সার কোয়ান্টিটি দেখো আলটিমেটলি ওটা আমাদের স্কোপের বাইরে, আপাতত পড়বো না, কারণ ওটা গ্র্যাজুয়েশনে গিয়ে তোমরা পড়াশোনা করবে। ওকে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে তখন পড়াশোনা করবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি দেখলাম যে এই যে মানে কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি মেনলি দু টাইপের হলো, একটা স্কেলার কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। চ্যাপ্টারের নাম কি, ভেক্টর। তাহলে আমরা বেসিক্যালি ভেক্টরের উপর ফোকাস করবো, স্কেলার উপর ফোকাস করার দরকার নেই। তাহলে স্কেলার কোয়ান্টিটি আমরা এখানে পড়বো না, আমরা কাকে নিয়ে পড়বো, অনলি ভেক্টর কোয়ান্টিটিকে নিয়ে। তাহলে ভেক্টর কোয়ান্টিটি মানে বুঝে গেলাম, এর একটা ম্যাগনিটিউড থাকবে, এর একটা ডিরেকশন থাকবে, আর এ ভেক্টর রুলস ফলো করবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ভেক্টর রুলসকে ফলো করতে হয়। ভেক্টর রুলস যদি ফলো না করে তাহলে আমরা বলবো ভেক্টর কোয়ান্টিটি নয়। ওকে, এবার জানবে এই ভেক্টরগুলো আবার ডিফারেন্ট টাইপসের হয়। কি হয়? ডিফারেন্ট টাইপসের হয় ভেক্টর। তাহলে আমি যদি বলি টাইপস অফ ভেক্টর, এখন ধরো আমরা কিছু একটু বড় মানে জানবো টাইপস অফ ভেক্টর। টাইপস অফ ভেক্টর নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। চলো দেখে নিই এই গল্পটা কি হয়, এর গল্প আছে আবার। তো এটা একটা ধরো প্রথমে হলো কো প্ল্যানার ভেক্টর। কি বলবো? কো প্ল্যানার ভেক্টর, ঠিক আছে? তো কো প্ল্যানার ভেক্টর কাদেরকে বলা হয়? যারা কোনো একটা প্লেনেই থাকবে। মানে ধরো এটা দিয়ে একটা প্লেন ধরি, সেই প্লেনেই থাকবে। মানে ধরো সাপোজ ধরো এটা এক্স, এটা ওয়াই, এটা যদি জেড বলা হয়, এক্স ওয়াই আর জেড। তাহলে এই ধরো এটা কি এক্স ওয়াই প্লেন, এই প্লেনটা কি হবে এক্স আর ওয়াই এর মধ্যে আছে, তাহলে এটা কি বলা হবে এক্স ওয়াই প্লেন। তাহলে এক্স ওয়াই প্লেনে ধরো এই ভেক্টরগুলো আছে, এটা ধরো এ ভেক্টর, এটা ধরো বি, ঠিক আছে, এবারে সি আছে। এইভাবে ভেক্টরগুলোকে এইভাবে দেখানো হবে, এটাকে ভেক্টর নোটেশন বলবো। হ্যাঁ, ভেক্টর নোটেশনটা আমরা একটু পরে দেখছি। তাহলে এগুলো কি বলা হবে, এই ভেক্টরগুলোকে সবকে কি বলে, এবিসিকে কি বলা হবে, কো প্ল্যানার ভেক্টর, একই প্লেনে আছে। আচ্ছা, তাহলে যদি বলি কো লিনিয়ার ভেক্টর, ধরো আমি বি অপশন দেখবো। বি যদি আরেকটা টাইপ, একটা টাইপ হলো কো প্ল্যানার, একই প্লেনে যে সমস্ত ভেক্টরগুলো থাকবে সেটাকে বলা হয় কো প্ল্যানার ভেক্টর বলা হবে। খুবই ইজি। তাহলে কো লিনিয়ার স্যার কি হবে? কো লিনিয়ার ভেক্টর। ওকে, তাহলে কো লিনিয়ার ভেক্টরগুলো কীরকম হবে দেখে নিই। কো লিনিয়ার ভেক্টর মানে বোঝায় কীরকম, ধরো তোমার এখানে এর দরকার নেই রেফারেন্স ফ্রেমের, দেখা যায় ধরো একই লাইন বরাবর আছে বা কি আছে এরকমভাবে প্যারালাল আছে, ঠিক আছে? একই লাইন বরাবর আছে বা প্যারালাল আছে, এই সমস্ত ভেক্টরগুলোকে কি বলা হবে? কো লিনিয়ার ভেক্টর। একই হয় একই লাইন বরাবর, নইলে প্যারালালি থাকা ভেক্টরগুলোকে কি বলা হবে? কো লিনিয়ার ভেক্টর। এছাড়া আরও আছে, আপাতত এই দুটোকে টুকে নাও পজ করে। একটা হচ্ছে কো প্ল্যানার ভেক্টর, একটা কো লিনিয়ার ভেক্টর। ওকে ওকে, তাহলে আমরা দেখলাম দুটো টাইপস অফ ভেক্টর পড়ছি। তার মধ্যে একটা বললাম কো প্ল্যানার, একটা কো লিনিয়ার। এবার চলো থার্ড টাইপ দেখে নিই, সি। একটা বলে ইকুয়াল ভেক্টর। কি বলা হবে? ইকুয়াল ভেক্টর। ওকে, ইকুয়াল ভেক্টর স্যার কাকে বলবো? বুঝতেই পারছো, সমান ভেক্টর। মানে ধরো এ আর বি ধরো দুখানা ভেক্টর। আপাতত এইভাবে, আমি নোটেশনটা একটু পরে বলছি, এইভাবে ভেক্টরকে নোট করে দেখিয়ে দিচ্ছি আমি। তো ভেক্টর যেটা বললাম যে যদি বলে ইকুয়াল ভেক্টর, তাহলে এর মান আর দিক দুটোই কি হবে? একই দিকে। তো এর মানও যদি এক্স হয় তাহলে এর মানও এক্স হবে, কিন্তু ডিরেকশনটাও একই দিকেই হবে। কি বললাম? মান আর দিক দুটো সমান হবে এবং একই দিক মানটাও সমান হবে এবং ডিরেকশনটাও একই দিক হবে। তো আমি ডেফিনেশন যদি বলতে চাও এক লাইনে লিখতে পারো যে ডাইরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড উইল বি সেম, একই হবে। দুটো ভেক্টরের, দুটো বলো বা একাধিক বলো ভেক্টরের যদি ইকুয়াল ভেক্টর হয় তাতে মান আর দিক কী হবে? একই হবে, ঠিক আছে? তাদেরকে বলা হবে ইকুয়াল ভেক্টর। আচ্ছা, যদি আমি আরেকটা বলি অপোজিট ভেক্টর, ধরো কি বললাম? অপোজিট ভেক্টর। এই ভেক্টরটা কীরকম হবে? চলো সাপোজ ধরো এরকম একটা ভেক্টর আছে, এদিকে যাচ্ছে, তার একটা ভেক্টর ধরো এ বি এদিকে, এ যদি ভেক্টর এরকমভাবে যাচ্ছে আর একটা বি এইভাবে যাচ্ছে ধরো ভেক্টর, তাহলে এই ভেক্টর দুটোকে কী বলা হবে? একে অপরের অপোজিট। মানে দেখো ডিরেকশনটা আলাদা আছে।
তাদের কি বলা হবে অপোজিট ভেক্টর। ওকে আচ্ছা, তো এই দুটোকে পজ করে তুলে নাও। এরপর আমরা একটা খাতারনাক জিনিস পড়বো, সেটাকে বলা ইউনিট ভেক্টর। ওকে ওকে, এবার আমরা খুব একটা ইম্পর্টেন্ট ভিভিআই কনসেপ্ট পড়বো, একটা স্টার মার্ক দিয়ে পড়বে আজকে। এটা হচ্ছে 4টে, মানে ই পড়লাম, তাই তো 5 নম্বর হবে। সেটা বলে ইউনিট ভেক্টর। কি বলা হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, খুব 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 ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে, ভালো করে মনে রাখো। ইউনিট ভেক্টর, এটাকে বাংলায় বলা হয় একক ভেক্টর। কি বলে একক ভেক্টর। তো ইউনিট ভেক্টর জিনিসটা কি, কনসেপ্টটা ভালো করে বোঝো। জানবে যে ভেক্টরের মান 1 তাই কি বলা হবে ইউনিট ভেক্টর। তাহলে কি বললাম, যে ভেক্টরের মান ম্যাগনিটিউড 1 হয় সেটাকে বলা হবে ইউনিট ভেক্টর। আচ্ছা, তাহলে কি বললাম, ভেক্টরের মান ম্যাগনিটিউড কত হবে, ম্যাগনিটিউডকে আমরা মডের মধ্যে দেখাবো এইভাবে। কী হবে মড, এই যে দুটো লাইন দিয়ে দেখালাম এর মধ্যেখানে ম্যাগনিটিউড লিখেছি, সেটাকে মড বলা হয়। মডের মধ্যে লেখা মানে জানবে মান দেখাচ্ছে। তাহলে এটাই ইকুয়ালস টু কত হবে 1 হবে। তাহলে ইউনিট ভেক্টরের মান কত হয়, ম্যাগনিটিউড কত হবে 1 হবে। আচ্ছা, তাহলে কোনো একটা ধরো ভেক্টর আছে এ, একটা ভেক্টর এ, এই ভেক্টরটাকে যদি এর মান দিয়েই ভাগ করে দিই, এ ভেক্টরটাকে এই ভেক্টরের মান মানে বুঝলে, সাপোজ ধরো 5কে 5 দিয়ে ভাগ করলাম, তাহলে 5 1 5, ওপর নিচে কেটে গেল, তাহলে কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে। সেটাই করলাম, ভেক্টর তার মান আছে, এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিলাম, তাহলে যেটাকে পাবো সেটা হলো, এটা কি হয়ে যাবে একটা ইউনিট ভেক্টর হয়ে যাবে। এটা কি হয়ে যাবে একটা ইউনিট ভেক্টর। তাহলে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো, ইউনিট ভেক্টর পেয়ে যাবো। বুঝতে পারলাম, সাপোজ কোনো ভেক্টরের মান আছে, সেই মান ওই ভেক্টরের মান দিয়ে সেই ভেক্টরটাকে ভাগ করে দিলাম, তাহলে সেই ভেক্টরটা আমাকে কি দেবে, ইউনিট ভেক্টর দেবে। তাহলে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে, ইউনিট ভেক্টর। আর এই ইউনিট ভেক্টরটাকে দেখানোর জন্য আমরা এভাবে একটা ক্যাপ ইউজ করি, এ তার ক্যাপ, এ তার মাথায় দেখো তীর দিইনি, এখন ক্যাপ দিয়েছি। আর এই ক্যাপ থাকলে জানবে কারোর মাথায় ক্যাপ দেওয়া আছে এরকম একটা চিহ্ন যদি দেখতে পাও, জানবে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। কি বলবো তাকে, ইউনিট ভেক্টর। এটা খুব 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 কাজের জিনিস। মানে জানবে, সাপোজ যদি বলা হয় যে স্যার কি কাজে লাগবে একটু বলুন। সাপোজ বললাম ধরো তোমার এটা, আমরা জানি কি ভেক্টর মানে ডিরেকশন দেখে আলটিমেটলি, এর মান কত 1। এবার 1-এর সাথে কাউকে ধরো গুণ করে দিলে, মানে কি বললাম, 1-এর সাথে কোনো জিনিসকে গুণ করলে তাহলে তার মানের পরিবর্তন হবে। মানে 1-1-কে 1, 2-1-কে 2, দেখো 2-এর সাথে 1 গুণ করছো 2 পাবে, 3-এর সাথে 1 গুণ করছো 3 পাবে। মানে 1-এর সাথে কাউকে গুণ করলে যদি নাম্বারটা পরিবর্তন হবে না। তার মানে সাপোজ ধরো আমি বললাম এক্সের সাথে যদি আমি এ ক্যাপ গুণ করি, এ ক্যাপের মান কত 1, এ ক্যাপের মান 1, তাহলে এক্স এর সাথে যদি গুণ করলাম, এক্স একটা মান, তাহলে এক্স এর সাথে যদি এ ক্যাপকে গুণ করছি, তার মানে কি হচ্ছে যে এই এক্স এর মানের কোনো পরিবর্তন হলো না। কি বললাম, এক্স এর মানের কোনো পরিবর্তন হলো না, কারণ কি এক্স ইন্টু 1 এক্সই দেবে। কিন্তু দেখো এই ডিরেকশন, এক্স এর ডিরেকশন এখন পরিবর্তন হয়ে গেল, কারণ এক্স এখন কোন দিকে আছে, এ ক্যাপের দিকে আছে, এ ক্যাপ যেদিকে সেই দিকে থাকবে। মানে হচ্ছে আমাদের এখানটা কত ভালো একটা কাজ করে দিল, যে ইউনিট ভেক্টর মানে হচ্ছে যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1 পড়ে থাকবে, সেটাকে বলা হয় ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টরের মান বেসিক্যালি তাই ম্যাগনিটিউড অফ এ ক্যাপ নিই, তাহলে কত দেবে 1 দেবে। তাহলে এর মান তো 1 পেয়ে গেলে, তাহলে এর মানের সাথে কোনো একটা কোয়ান্টিটির সাথে তার মানকে গুণ করলে, মানে ইউনিট ভেক্টরকে গুণ করলে, তাহলে মানের পরিবর্তন হলো না, x ইন্টু 1 এক্সই হবে, কিন্তু তার দিকের পরিবর্তন করে দিল। তাহলে এটার জন্য খুব ফেমাস হয় এই ইউনিট ভেক্টর, প্রচুর কাজে আসে, প্রচুরভাবে প্রচণ্ড রকমের ভাবে কাজে আসে। আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে। ওকে, তাহলে এটাকে পজ করে টুকে নাও। ওকে, এবার আমরা ভেক্টর নোটেশনটা একটু দেখে নিই, ঠিক আছে। তারপরে আর একটা জিনিস পড়বো, আর একটা টাইপ পড়তে হবে, একটা বাকি আছে। আমরা ভেক্টর নোটেশনটা এখন দেখি, কীভাবে পড়বো ভেক্টর নোটেশন। ওকে, তাহলে দেখো, যদি কোনো জানবে ভেক্টর কোনো জিনিস আছে, তো তাহলে কোনো একটা রাশি ধরো ভেক্টর রাশি, এ একটা ভেক্টর রাশি, তাহলে জানবে যে কোয়েশ্চেনে তোমাদেরকে বোল্ট করে লেখা থাকতো, মানে বোল্ট এরকমভাবে মোটা করে দেবে। হ্যাঁ, তো একটা ভেক্টর রাশি বোঝাতে গেলে অনেক সময় একে ধরো এভাবে মোটা করে দিল, তাহলে বুঝবে এটা কি আছে, এটা ভেক্টর আছে। মানে ধরো এ, তবে ধরো বি, এভাবে বোল্ট করে আঁকা আছে, হ্যাঁ বোল্ট করে লেখা আছে, তাহলে জানবে এটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমরা বোল্ট করে লেখা থাকলে বা লিখে আমরা দেখাতে পারি স্কেলার রাশি, কিন্তু সবসময় আমাদের বোল্ট করে দেখানো সম্ভব নয়। আমরা পরীক্ষার খাতায় কি বসে বসে বোল্ট করবো জিনিসটাকে, বা মার্কার দিয়ে লিখবো, একদমই নয়। সেই জন্য বিজ্ঞানীরা কি বললো, ভাই একটা কাজ কর, এ তার মাথায় এভাবে তীর দিয়ে দে, বি যদি ভেক্টর রাশি হয় তার মাথায় এভাবে তীর দিয়ে দে। ওকে, সেটাকে বলা হবে স্কেলার রাশি। এবার সাপোজ ধরো একটা ভেক্টর এদিকে এ বরাবর এইভাবে গেছে, তাকে বললে তুমি স্যার এ এইভাবে, আর একটা ভেক্টর আছে বি এই বরাবর আছে, বি ভেক্টর একটা এইভাবে, তার মাথায় কি তীরটা এইভাবে দেবো, একদম নয়, তার মাথায় তীরটা আমি কিন্তু এভাবেই দেবো। বোঝাতে পারলাম, একটা ভেক্টর এইভাবে যাচ্ছে, তাহলে তাকে তুমি এইভাবে নোট করলে। একটা ভেক্টর বি এইভাবে এদিকে যাচ্ছে, তো বললে স্যার এইভাবে করা উচিত, কারণ ভেক্টরটা এদিকে আসছে, তাহলে কি এইভাবে করবো, একদম নয়, ভেক্টরটা এইরকমভাবে মাথায় তীর পড়বে।
তুমি যদি বলো স্যার ভেক্টরকে আমি এইভাবে দেখালাম, না একদম ভুল নোটেশন, মাথাতেই এইভাবে দিতে হবে। ওকে, বলতে পারলাম? তাহলে এগুলো হচ্ছে ভেক্টর নোটেশন। তাহলে একটা জিনিস থাকবে, ভেক্টরকে আমরা বোল্ড করে দেখাতে পারি, বোল্ড লিখে, ঠিক আছে একদম। আর একটা কি, মাথায় এভাবে তীর দিয়ে, বলতে পারলাম? ওকে, তাহলে এটা হলো বেসিক্যালি ভেক্টর নোটেশন। আর যদি তোমার থাকে ইউনিট ভেক্টর, তাহলে একটা আমি বলে দিলাম, ইউনিট ভেক্টর হয়। তাহলে ইউনিট ভেক্টর কি হয়, বেসিক্যালি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিতে হয়, তখন সেটাকে আমরা ক্যাপ দিয়ে দেখাই। ধরো এ একটা ইউনিট ভেক্টর, তার মাথায় এভাবে ক্যাপ বসিয়ে দেবো। ওকে, তো আশা করি এটা বুঝতে পারলে, ভেক্টর নোটেশনটাকে পজ করে তুলে নাও। ওকে, তাহলে আমরা দেখো কি পড়লাম, যে ইউনিট ভেক্টর কাকে বলে দেখলাম, ভেক্টর নোটেশন শিখলাম। তাহলে ইউনিট ভেক্টর হচ্ছে সেই ভেক্টরটা যার মান হবে এক আর যার দিক থাকবে একটা নিজের। ওকে, তাহলে ইউনিট ভেক্টর পাই কি করে, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দিলে পাবো ইউনিট ভেক্টর। এবার জানবে এই ইউনিট ভেক্টরটা খুব 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 কাজের, মানে আমরা ইউনিট ভেক্টর ছাড়া জীবনে অন্ধকার দেখবো। কেন? কারণ বিজ্ঞানীরা জানবে, আমরা সায়েন্স, তোমরা পড়ছো সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, সায়েন্স সবসময় জানবে সায়েন্সের মানে স্টুডেন্টদের কি হয়, বুদ্ধি বেশি হয়। তাহলে এরা কোনো জিনিসকে কি করে না, যে মানে আলটিমেটলি খুব লিখতে পছন্দ করে না, মানে যে না কোনো জিনিসকে বলতে গেলে বারবার একই জিনিসকে লিখবো। যে ধরো এরকম যদি বলা হয় যে একটা কোনো বস্তু আছে, সেটা এক্স অক্ষের সঙ্গে, এক্স অক্ষ থেকে 5 মিটার দূরে আছে, বা এক্স অক্ষ থেকে 5 একক দূরে আছে। কি বললাম? কোনো একটা বস্তু এক্স অক্ষ থেকে 5 একক দূরে আছে, তো বারবার লিখতে হতো। তো বিজ্ঞানী বললো এমন কিছু একটা ট্রিক্স বার করো যাতে বারবার আমাকে লিখতে না হয়, একটি বস্তু এক্স অক্ষ থেকে 5 একক দূরে আছে। কীরকমভাবে বললো, যে এরকম করে দাও, যদি হয় এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ হয়, জেড অ্যাক্সিস হয়, তাহলে বললো এক্স অক্ষের সঙ্গে একক ভেক্টর হয়, ধরে নাও আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর ধরে নাও জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে বলে দিল কে ক্যাপ। বুঝতে পারছি কি জিনিস, ভালো করে বোঝো। এক্স অক্ষ বরাবর বলে দিল একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর বললো জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর কি বললো একক ভেক্টর কে ক্যাপ। তাহলে তুমি বলতে পারো স্যার আই ক্যাপ হচ্ছে একক ভেক্টর, তাহলে আই ক্যাপের মান, জে ক্যাপের মান আর কে ক্যাপের মান কত হবে, সমান হবে, আর সেটা কত হবে, 1 হবে, কারণ এগুলো সবই একক ভেক্টর। তো এগুলো সবই কি হয়ে গেল, ইউনিট ভেক্টর। আর তুমি জানো ইউনিট ভেক্টরের মান কত হয়, ইউনিট ভেক্টরের মান 1 হয়। তাহলে কি বিজ্ঞানীরা করলো, যে বললো যে সেই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। এবার আমি তোমাকে বলেছিলাম যে এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষ থেকে 5 একক দূরে আছে, তাহলে কি করে বোঝাবে, সাপোজ ধরো এক্স অক্ষ থেকে 5 একক দূরে আছে, করে দাও 5 আই ক্যাপ। তাহলে দেখো 5-এর সাথে আই ক্যাপকে গুণ করলে আই ক্যাপের মান কত, 1। তাহলে 5-এর সঙ্গে গুণ করলে কিন্তু এর কি পরিবর্তন হলো না, মানের পরিবর্তন হলো না, কারণ এর মান তো 1। কারোর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে মানের পরিবর্তন হবে, একদম নয়। তাহলে মানের পরিবর্তন হলো না, কিন্তু তুমি এই 5 আই ক্যাপ দেখে কি বুঝতে যাবে যে আই কোন দিকে আছে, এক্স অক্ষ বরাবর, তাহলে 5 এখন এক্স অক্ষ বরাবর আছে। কি বললাম, যে এই 5 আই ক্যাপ দেখে তুমি বুঝে যাবে যে 5 একক দূরে আছে এক্স অক্ষ বরাবর, কারণ এক্স অক্ষ বরাবরই কি হয়, ইউনিট ভেক্টর আই ক্যাপ। তাহলে বুঝে গেলে এটা। সাপোজ যদি বলা হতো ধরো 7 জে ক্যাপ, 7 জে ক্যাপ, তাহলে এখন তুমি দেখে ভুলে যাবে যে এটা দেখেই বুঝে যাবে যে 7 একক দূরে আছে কোথা থেকে, ওয়াই অক্ষ থেকে, কারণ ওয়াই অক্ষের বা ওয়াই অক্ষ বরাবর 7 একক মানে দূরত্ব গেছে, তাই কি না। জেড অক্ষতে সেরকমই হয়ে যাবে, জেড যদি কারোর সাথে দেখতে পাও। তাহলে কোনো একটা ভেক্টর যদি আমি বলি, সাপোজ ধরো লেটস সে একটা ভেক্টর এ, একটা ভেক্টর এ, ভেক্টরটা x1 বা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপে আছে। এটা দেখে তুমি কিভাবে কি বলতে পারবে, এটা দেখে বলতে পারবে যে স্যার যে এই এ ভেক্টরটা এক্স অক্ষ বরাবর এক্স একক দূরত্বে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক দূরত্বে, আর জেড অক্ষ বরাবর জেড একক দূরত্বে আছে। কারণ কি, আই জে কে এইটা কিন্তু আলটিমেটলি কি ডিনোট করছে, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে আমরা একটা ভেক্টরকে এইভাবে ডিনোট করতে পারি। তো আশা করি আজকে জিনিসটা বোঝা গেল। বা তুমি এখান থেকে বলতে পারো এর স্থানাঙ্ক কত হয়ে গেল, কোঅর্ডিনেট অফ এক্স, এক্স ওয়াই জেড। তো আজকের যে ভিডিওটা আমরা কভার আপ করলাম তাতে বেসিক্যালি বেসিক কনসেপ্ট অফ ভেক্টরটা পড়লাম, একদম পুরো বেসিক কনসেপ্ট। এখানে বেসিক্যালি ইউনিট ভেক্টর পর্যন্ত হলো, এরপর দিন প্যারালাল ভেক্টর কি পুরো ডিটেলসে আমরা পড়বো, ঠিক আছে। ভেক্টর সাম পড়তে হবে, ভেক্টর মাল্টিপ্লিকেশন আছে, এগুলো সব কিছু কভার আপ করবো। তার আগে আজকে ভেক্টরটা মানে এই যে চ্যাপ্টারটা পড়লাম খুব সিনসিয়ারলি দেখো, কারণ খুব কমপ্লিকেটেড জায়গা অনেক সময় হয়ে যায়, ছেলেমেয়েরা বুঝতে পারে না স্যার ভেক্টরটা কি, এদিকে ওদিকে তীর মেরে দিচ্ছি স্যার, এদিক থেকে ওদিকে তীর চলে যাচ্ছে, ওদিক থেকে এদিকে তীর চলে যাচ্ছে, অনেক সময় মাথার উপর দিয়ে তীর চলে যাবে, ঠিক আছে। কিন্তু প্রপারলি আন্ডারস্ট্যান্ড করার জন্য সাবজেক্টটাকে বুঝতে হবে, ঠিক আছে। তো আমি যেরকম বললাম যে প্রত্যেকটা একক ভেক্টরের কনসেপ্ট কি হয় না হয়, বাইরে থেকে ভালো করে নোটসটা বানাবে, ভিডিওটা দেখে দিয়ে সেটা তো আমাদের সাথে শেয়ার করো, আমরা দেখবো, কারেক্ট করে দেবো। কোনো অসুবিধা থাকলে অবভিয়াসলি টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে বলো, তোমাদের কমেন্ট ওয়েলকাম, সবসময় আমরা তোমাদের সাথে আছি। তো আজকের মতো এখানেই, ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।